নারীদের এই বাস সেবাটা অত্যন্ত ভালো একটা কাজ। পিঙ্ক বাস মেয়েদেরকে আপনি যেটা বলছেন যে সিকিউর একটা প্লেস দরকার, মায়ের জাতি অমুক তমুক ইত্যাদি দিয়ে পার পেয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু তা না। আপনার একটা লক্কর ঝক্কর বাস ধরাই দিচ্ছেন, বাসের কোনো ফিটনেস নাই, কিছু নাই, বা কোনোদিন চলার উপযুক্তও না। পিঙ্ক বাস নামার পরে লোকাল বাস মেরে দিচ্ছে, হানিফ মেরে দিচ্ছে, অমুক মেরে দিচ্ছে, তমুক মেরে তারপরে দিচ্ছে। যে ফ্লাইওভারে ওঠার সময় আটকে গেছে। আমাদের মা বোনদের তো অনেক ধৈর্য, তারা পারবে। যে বাসগুলো দেওয়া হয়েছে, আমরা অনেকগুলো ছবি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, কোনো পত্রিকা এভাবে দেখি নাই যে রং করে, পুরোনো বিআরটিসি রং করে পিঙ্ক বাস নাম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। না, তাই তো করছে। তো যদি এরকম হয় তাহলে এই বাসগুলো তো আগেই লক্কর জক্কর ছিল। আরে ভাই, পুলিশ দিয়ে পেদানি মেরে যদি স্টিম রোলার চালানো যায়, কারো বাপের ক্ষমতা আছে? কারো বাপের ক্ষমতা, এনায়েতুল্লাহর বাপের ক্ষমতা আছে, কিংবা বিএনপি নেতারা যারা এখন এই যে গণপরিবহন যেমন তেমন খুশি করে চালাচ্ছে, ক্ষমতা আছে? পিঙ্ক বাসটা আসলে আরো স্টাডি করে নামানো উচিত ছিল। আপনি বেঁচে থাকতে গেলে আপনাকে গাঁজা খেয়ে এই সমাজে টিকতে হবে। মোহাম্মদপুর যদি তারেক রহমান 1 ঘন্টা রাখতে পারো, শুনি আমি বাংলাদেশ ছেড়ে দিব। দর্শক, ভীষণ 24 আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা একটা ঘরোয়া আড্ডার মতো একটা পরিবেশে আমরা আজকে কথা বলবো। আজকে আমরা কথা বলবো পিঙ্ক বাস নিয়ে। পিঙ্ক বাস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। পিঙ্ক বাস নাকি ফ্লাইওভারের উপর আটকে যাইতেছে, পিঙ্ক বাস নাকি গাতাই পড়ে যাইতেছে, পিঙ্ক বাস নিয়ে নানা ধরনের ট্রল হইতেছে। আসলে পিঙ্ক বাস নামায় কি সরকার ভুল করে ফেললো নাকি? না, ভুল কেন করবে? সরকার তো খুব ভালো কাজ করেছে, কিন্তু মানে পিঙ্ক বাস মানে নারীদের বাস, এই ব্যবস্থাটা সচল করার জন্য সরকারের কিন্তু তাদের অনেক কাজ করতে হবে। এমনি এমনি খালি নামাইলে হবে না। আপনি জানেন এই ঢাকা শহরে কিন্তু অনেক ধরনের প্রকল্প নিয়েছিল সরকার। আসলে কি হয়েছে, ডেমো একবার চালু করছিল না? 600 কোটি টাকার ডেমো এখন, মানে কি বলা যায়, একজন কে যেন রিপোর্ট করেছে যে 600 কোটি টাকার ডেমো এখন প্রস্টিটিউট মানে ব্রথেল হয়ে গেছে। হয়েছে না? বিষয়টা হলো, নারীদের জন্য বাস নামিয়ে সরকার ভুল করেনি। বিষয়টা হলো, এই শহরটা কিন্তু দেখতে হবে আপনাকে। জাহান্নামের একটা শহর না? পৃথিবীর সবচেয়ে 1 নাম্বার হলো অবাসযোগ্য শহর এই ঢাকা শহর। কারণ মেয়েরা বাস চালাচ্ছে, যারা বাসের ড্রাইভার হবে তাদেরকে কিন্তু হচ্ছে যে যারা হয়, তারা কিন্তু পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল প্রাণী হইতে হবে। মানে জাহান্নামে আপনি বাস করছেন, আপনাকে হলো মানে কঠিন তাপ দেওয়া হচ্ছে, আপনি ধৈর্য হারা হওয়া যাবে না। এই হলো ঢাকা না, শহর। এমনিতেও তো নারীরা অনেক ধৈর্যশীল হয়। আর আমাদের মা বোনরা তো এই ঢাকা শহরেই বাস করছে। তো তারা তো এই শহরের সঙ্গে অভ্যস্ত মোটামুটি, তাই না না? না, অভ্যস্ত তো বটেই। আপনি আমি সবাই অভ্যস্ত। যারা প্রথম ঢাকা শহরে আসে তারা কিন্তু বলে যে এই পাগলের শহরে মানুষ বাস করতে পারে কিনা, কিন্তু 6 মাস বা 1 বছর গেলেই কিন্তু ওই মানুষটি ইউজ টু হয়ে যায় না? যাচ্ছে। মানে ব্যাপারটা হলো, আপনি বহন করতে পারেন 10 কেজি ওজন, আপনাকে 100 কেজি ওজন দিয়ে আপনি হচ্ছে পরবর্তীতে এটা ইউজ টু হয়ে যাচ্ছেন। সেটাকে আমরা বলছি যে না, আমরা ইউজ টু হয়ে গেছি। না, ব্যাপারটা কিন্তু তারা। না, ঠিক আছে বাবু, ঠিক আছে, কথা ঠিক আছে। কিন্তু পিঙ্ক বাস নামানোর পরপরই যে ধরনের ট্রল আসলে সোশ্যাল মিডিয়ায় করা হইতেছে আরকি, হ্যাঁ? মানুষজন যেভাবে ট্রল করতেছে, এটা নিয়ে আমরা দেখলাম যে আমরা নিলয় আলমগীর অভিনেতা, ওর একটা স্ট্যাটাস দেখলাম যে এই ধরনের ট্রল কারা করতে পারে? ও প্রশ্ন করছে, এই ধরনের ট্রল কারা করতে পারে? ও বলতে চাচ্ছে এই ধরনের ট্রল করে হচ্ছে ড্রাইভার, হেল্পার শ্রেণীর মানসিকতা যেসব মানুষ পোষণ করে, তারা এই ধরনের ট্রল করতে পারে। আরো কয়েকজন শোবিজ তারকা দেখলাম এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ট্রল করাটা কি আসলে? না, ট্রল মানে দেখেন, আপনি বাংলাদেশে যখন হচ্ছে যে বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি মানুষের মধ্যে যখন হচ্ছে যে 22 কোটি মানুষই মোবাইল ইউজ করে, মানে কাজ নাই আমাদের, তাই না? আমাদের তো কাজ নাই। তাই তো। আমরা এক মানুষই দেখবেন যে হচ্ছে যে একটা ভিডিও 50 বার দেখতেছে, এই পেজে দেখতেছে, ও পেজে দেখতেছে, এটাই তো আমাদের কাজ। এবং কাজ যখন নাই, কাজ শূন্য মাথা তো শয়তানের রাস্তা না, তাই না? সো আমরা ভালো জিনিসকে ট্রল বানাই ফেলি এখানে। মানে পৃথিবীর সর্বাপেক্ষা ভালো জিনিসকে আনলে এখানে ছেড়ে দিলেও ট্রল হয়ে যাবে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। তবে আমি যে বিষয়টা বলতেছি, যে নারীদের এই বাস সেবাটা অত্যন্ত ভালো একটা কাজ, কিন্তু এর জন্য যে কাজটা করতে হবে, হুট করে রিক্সা ঢুকাই দিব আমি, মানে একই রাস্তায় রিক্সা চলবে, টেম্পু চলবে, ট্রাক চলবে, গরু চলবে, মানুষ চলবে, ভেড়া চলবে, সাইকেল চলবে, সব চলবে। এটা কি হয়? এটা কি হয়? আপনি আমাকে বলেন। এটা তো হয় না দাদা। আপনি কোনোভাবেই পারবেন না এটা। আপনি পিঙ্ক বাস মেয়েদেরকে আপনি যেটা বলছেন যে সিকিউর একটা প্লেস দরকার। মেয়ে মানে আপনি যে ধৈর্যশীল, মায়ের জাতি অমুক তমুক ইত্যাদি দিয়ে পার পেয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু তা না। ওটার জন্য একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। বাসগুলো চলার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। ধাক্কাধাক্কি, ঘুষাঘুষি, মানে এই যে পরিবেশে, এই পরিবেশে আপনি রাস্তাঘাটে বাস এরকম ধাক্কা থেকে ক্যান করে? আপনি আমি এই যে আমরা দেখি যে বাসের যে প্রতিযোগিতা ধাক্কাধাক্কি করতেছে, এগুলো ক্যান করে? ধাক্কাধাক্কি তো হওয়ার প্রধান কারণ হলো বাংলাদেশের ট্রান্সপোর্ট সিস্টেমটা। এটার কারণটা হলো কি, ঢাকা শহরে আপনি এখানে
700-800 কোম্পানি বাস চালায়। হুম। আপনার একটা বাস আছে, আপনার কিন্তু রুট পারমিট নাই। আমার নামে একটা রুট পারমিট আছে, আমি রাজনৈতিক ওটাতে নেতা, দিয়ে দিলাম না? হ্যাঁ আপনি আমাকে বাসটা ভাড়া দিলেন, আমার নামে আপনি চালাচ্ছেন। এখন আপনার কাজ কি? আপনি হচ্ছে যে একটা ড্রাইভার, একটা হেল্পার নিয়ে দিলেন, তাদেরকে বললেন যে আপনি ধরেন হচ্ছে যে মোহাম্মদপুর থেকে মতিঝিল এই রুটে বাসটা চলবে। আপনি কয়টা রুটে চালাতে, মানে ধরেন আপনার দিনে আপনার ট্রিপ ঠিক করা থাকবে 4টা। হুম। কিন্তু দেখা যায় যে আপনি বলে দিচ্ছেন, আপনার একটা লক্কর ঝক্কর বাস ধরাই দিচ্ছেন, বাসের কোনো ফিটনেস নাই, কিছু নাই, বা কোনোদিন চলার উপযুক্তও না। ঠিক আছে, আপনার রাজনৈতিক ক্ষমতা আছে, ওই যে আমার রাজনৈতিক ক্ষমতা আপনি ব্যবহার করে এটা চালাচ্ছেন। এখন কি করছে ওরা, যে আপনি বলে দিচ্ছেন যে তুই কয় টাকা ইনকাম করবি না না এটা আমার দেখার বিষয় না, তুই হচ্ছে আমাকে 4,000 বা 5,000 টাকা দিয়ে দিবি। ড্রাইভারকে আমরা বলে দিচ্ছি। ড্রাইভার কি করছে, ওর তো ট্রিপ 4টা ট্রিপ না, 4টা ট্রিপে ও হচ্ছে যে এই যে মানে মারতে পারবে কি পারবে না ও আল্লাহ মালিক জানে, এবং এই 4,000 টাকা আদৌ ইনকাম করতে পারবে কি পারবে না ও জানে না। ঠিক আছে, সে কারণে মানে ভাড়া, গলা কাটা ভাড়া নেয়া, জোর করে মানুষ তোলা, ঠেলে ঠুলে মানুষ তোলা, মানে যেখানে সেখানে দাঁড়ানো, এই নানান ধরনের কাজ করার পরেও আমি দেখেছি, আমি পরিবহন খাত নিয়ে কাজ করেছিলাম অনেকদিন, করার পরে ড্রাইভারদের সাথে কথা বলেছি। আমাদের যে ড্রাইভারদেরকে নানা ধরনের ট্রল করা হয়, বলে যে গাঁজা খায়, মদ খায়, অমুক খায়, তমুক না খেয়ে করবি কি তারা। আপনি দেখেছি যে 4টা ট্রিপ মারার পরে তারপরেও টাকা ওঠে না, ওঠার পরে মালিককে টাকা দেওয়ার পরে তার যখন টাকা থাকে না, তখন তারা কি করে, রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত বেজে যায় গাড়ি তাদেরকে হচ্ছে পার্কিং করা পর্যন্ত। 2টা সময় ঘুমানোর পরে আবার সকাল 6টার সময় থেকে উঠতে হয়, লাইনে দাঁড়াতে হয়। তাহলে একটা মানুষ বাঁচবে কি করে? মানে ঘুম হয় না তার ঠিক মতো, না হওয়ার কারণে সে গাঞ্জা খায়, ইয়াবা খায়, আবার রাস্তায় তো এই আপনি 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 আমাকে কল্পনা করতে পারবেন একটা, মানে একটা লোকাল বাস ঢাকা শহরে চালানো আর জাহান্নামের ফেরেশতা হওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। আমি মোটরসাইকেল চালাই যে পেইনটা খাই, পারবেন আপনি? মানে আপনি আপনার সামনে দিয়ে রিক্সা, আপনি নিউ মার্কেটে যদি আপনি ঢুকে যান, একটা বাস আপনি চালাইতে পারবেন? প্রশ্নই আসে না। সম্ভব না। নিউ মার্কেটে আপনি দেখছেন, আপনি আগে তো ছিল বিএনপি ক্ষমতা আসার পরে 3 স্তরের দোকান বসায় ফেলছে, আর নিউ মার্কেটে তো এমনিই ঢোকা যায় না, সেখান দিয়ে বাস চালাচ্ছে ওরা। কেমনে সম্ভব? আপনি ড্রাইভার, এই যে আজকে যারা নিলয় আলমগীর বা তারা ইয়েরা করছে, মানে নিশ্চয়ই, আমি একটু আগে একটা মানব জমিনের রিপোর্ট দেখতেছিলাম, মানব জমিনের রিপোর্টে ড্রাইভাররা যারা লোকাল বাস চালায় তারা কিন্তু খুব ওয়েলকাম করছে। তারা এই মানে নারীদের বাসকে খুব ওয়েলকাম করছে, খুব পজিটিভ তারা কথা বলছে। কিন্তু নিলয় আলমগীর বলছে ড্রাইভার মানসিকতা তারা মানুষ, কিন্তু ড্রাইভার যারা ট্রল করে, হ্যাঁ, ড্রাইভারের কি কষ্ট, কিন্তু সেটা কেউ, নোবডি, আমি বলবো নোবডি। আপনি এই ঢাকা শহরে এখন খরচ জানেন, একটা মানুষ 500 টাকা ইনকাম করে চলতে পারবে? তার ফ্যামিলি, তার বাচ্চা, তার সন্তান, সম্ভব? এটা অসম্ভব। অর্থাৎ আমরা কোনো কিছুই দেব না, সরকার শুধুমাত্র রাস্তা বানাতে পারছে বলে মনে করছে যে আমি বিশাল, মানে রাস্তার তো এত বড়, সত্যি রাস্তা কিন্তু মানে ভালোই বড়, এবং কমতে এতটুকু সরকার মনে করে যে আমি পিস করে দিয়েছি, তো এটাই তো আমার বড় কাজ, আমি করে ফেলছি। তো কিন্তু পিস করার পরে রাস্তাগুলো ভাঙা কতটা দেখছেন আপনি? ঢাকা শহরের রাস্তা যদি দ্রুত গতির হয়, আমি তো প্রতিদিন শত শত মানুষ অ্যাক্সিডেন্ট করে যাবে। আমাদের ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট রেট কম, এর কারণ হলো ঢাকা শহরটা চলেই না, একদম মন্থর, মনে ঘন্টায় 4 কিলোমিটারে আসছে এখন। হ্যাঁ, আপনি যদি ঢাকা শহরে যদি গতি বাড়ে, ঢাকা শহরে যে খানাখন্দ প্রতিদিন উষ্টা খেয়ে পড়ে, মনে করেন যে কয়েকশো মানুষ মারা যাবে, কারণ স্পিডের কারণে মিলাতে পারবে না। এটা গেল একটা। আপনার হচ্ছে তারপরে তো ধরেন হচ্ছে দোকানপাট, ফুটপাত তো নাই, ফুটপাত তো মানুষ হাঁটতে পারে না, রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তায় আবার দোকান বসানো হয়েছে, তাই না? তারপরে আপনার কি করছে, দোকান চাঁদা খাচ্ছে কারা? নেতারা খাচ্ছে। নেতারা কারা? ক্ষমতাসীন দলের নেতারা, যখন যেই দল। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে মনে করেন যে ওই রাস্তায় আপনার কত ধরনের যানবাহন লাগাইছেন আপনি বলেন তো, কি বাদ আছে? জাহাজটা খালি বাকি আছে, খালি জাহাজ আর হচ্ছে লঞ্চ চলা বাদ আছে, তাই না? তাহলে ও দুটো নামালে কি ক্ষতি, আমি তো বুঝি না। সুযোগ থাকলে নেমে যাইতো, কেন রাস্তায় জাহাজ নামাইতে পারতেছে না? দেখে পারতেছে না, সুযোগ নাই কেন? হেলিকপ্টারের রাস্তায় চলার সুযোগ থাকতো, নামাই দিত। সুযোগ নাই কেন? আমরা ইচ্ছা করে মানে আরো বেশি পরিমাণে করি, সব রাস্তা পথঘাট, মানে ড্রেন, নালা, খাল সব বন্ধ করে রাস্তায় পানি জমাই, নৌকা চালানোর ব্যবস্থা করি। মাঝে মধ্যে চলে তো, করি না আমরা? চলে না, সবই যখন চলতে পারে তাহলে চলতে পারে না। আমি যেটা বলতে চাচ্ছি যে শহরের পরিবেশটা তৈরি না করে আপনি এরকম নানা ধরনের এক্সপেরিমেন্ট করবেন আর ফেল করবেন। এর আগেও তো এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তাই না? আপনি দেখেন কালকেই পিঙ্ক বাস নামার পরে লোকাল বাস মেরে দিচ্ছে, হানিফ মেরে দিচ্ছে, অমুক মেরে দিচ্ছে, তমুক মেরে দিচ্ছে, তারপরে যে ফ্লাইওভারে ওঠার সময় আটকে গেছে। হ্যাঁ, আর আমরা এগুলো দেখবো, বলবো যে আমাদের মা বোনদের তো অনেক ধৈর্য, তারা পারবে। মানে আপনি হাস্যকর মানে এই অর্থে বলছি যে আপনি সব ধরনের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে
আপনি একটা মানুষের ধৈর্য পরীক্ষা নেবেন, এটা কি এর থেকে নির্মমতা আর কি হইতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই। এটা তো এটা কি বলা যায় যে এটাকে বলে যে মানে কি বলা যায় যে আপনার হচ্ছে জায়গা একটা শব্দ আছে আমি ভুলে গেছি, এরকম একটা পরিবেশ। অর্থাৎ মানে আমি জানি না আসলে সফল হবে কিনা। বারবার কেন এই উদ্যোগটা ফেল করছে, কেন এটা নিয়ে কি পরিবহন এটা নিয়ে মালিকদের কোনো কেস স্টাডি হয়েছে যে এর আগের বার যখন উদ্যোগটা নিল কেন ফেল মারছে? কিসের কেস স্টাডি? মানে কেস স্টাডি আপনাকে কেন লাগবে? আপনার এখানে শক্ত রাজনৈতিক আচ্ছা, স্টেপ। যে বাসগুলো দেওয়া হয়েছে আমরা অনেকগুলো ছবি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, কোনো পত্রিকা এভাবে দেখি নাই যে রং করে পুরনো বিআরটিসি রং করে পিঙ্ক বাস নাম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। না বিষয়টা তাই তো করছে। তো যদি এরকম হয় তাহলে এই বাসগুলো তো আগেই লক্কর জক্কর ছিল। এই লক্কর জক্কর বাসগুলো আপনি নতুন করে পিঙ্ক বাস নাম দিয়ে ছেড়ে দেওয়াটা এখন বিআরটিসির কথা বললে তো আরেক দুঃখ হাজির হয়, তাই না? রাষ্ট্রীয় পরিবহন এটা বিআরটিসি। তো বিআরটিসি আপনি হচ্ছে কয়টা চলে দেখবেন যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি ভাড়া নিচ্ছে, তারপর অমুক তমুক বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও ভাড়া ইউনিভার্সিটি নিচ্ছে। গুলো, হ্যাঁ। এগুলি কি তাই করার কথা ছিল? বিআরটিসি হলো জনগণের পরিবহন, গণপরিবহন, তাই না? জনগণের জন্য ব্যবহৃত হবে। তাহলে এই যে রাজনৈতিক ক্ষমতাধর মালিকরা, প্রাইভেট মালিকরা, তারা এটা চলতে দেয় না। তারা এটা করে কি, অসংখ্য বাস এরকম লো গ্রেডের বাস ইন্ডিয়া থেকে কিনে এনে বিআরটিসি যে জোয়ার সাহারা কাউন্টার ইয়ে আছে, ইয়ে কি বলে ইয়ে আছে সেখানে ওয়ার্কশপটা, হ্যাঁ। ওয়ার্কশপ, ওখানে বছরের পর বছর পড়ে থাকে। এই মোহাম্মদপুরে গেলেও পাবেন আপনি। বছরের পর বছর পড়ে থেকে যখন ওটা ধ্বংস হয়ে যায় তখন ওই বিভিন্ন কোম্পানিকে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা লিজ দিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বিআরটিসি বাসকে ভাড়া নিতে হবে? বিআরটিসি ও নিজে বাস কিনতে পারে না? বিআরটিসি বাস পাবলিকের বাস, কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবহার করবে, আহসানুল্লাহ ব্যবহার করবে, বা কেন কোন সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করবে, তাই না? অতএব মানে এখানে সবসময় বরাবর যে জিনিসটা, ঠিক আছে, মানে সরকার হলো এই যে যারা এর আগে ছিল এনায়েতুল্লাহ আওয়ামী লীগের নেতা, ঢাকা গণপরিবহন মালিক সমিতির নেতা ছিল, ওরা কি করতো, ওরা সরকারকে জিম্মি করে ফেলতো। সড়ক পরিবহন মন্ত্রী তাদের লোক, ভাই ভাই সম্পর্ক, মাল দিচ্ছি টাকা দিচ্ছি, এভাবেই চলছে, তাই না? ভাগাভাগি করে চলছে। আবার তারা হইছে বারবার তো বুয়েটের বিশেষজ্ঞরা বারবার বলছে, নতুন স্টাডির এখানে বিষয় কি দাদা, আমি তো আপনাকে বলতেছি যে পৃথিবীতে কোথাও এই মহাবিশ্বে কোথাও আছে কিনা আমি জানি না, ঢাকার মতো এত একটা ফালতু শহর এরকম গণপরিবহন চলে। আপনি বলছে এক কোম্পানির অধীনে বাসগুলো নিয়ে আসেন, কই হইল না তো এখনো। কেন করতে পারে না? কত না বানাইছে, ঢাকা সড়ক পরিবহন সমন্বিত পরিবহন কর্তৃপক্ষ, ডিটিসিএ, অমুক তমুক, হাজার বানাইছে না? কোন কাজ হয়েছে? প্রতিদিন না নিউজ হয় এই সরকার নামাচ্ছে ওটা, ওই সরকার নামাচ্ছে ওটা, হয়েছে কিছু? হয়েছে? বরং আরো একটা সমস্যা ঢাকা দেওয়ার জন্য 10টা সমস্যা হাজির করা হয়েছে, হয় নাই? এইরকম পিঙ্ক বাস আর একটা সমস্যা। পিঙ্ক বাস তো এর আগেও একটা করা হয়েছে না, মনে হয় নাই আপনার? পুরুষদের পিঙ্ক বাস গোলাপি কালারের পিঙ্ক বাস করছে কি, মানে দুনিয়া থার্ড ক্লাস বাস টাস গুলাকে পিঙ্ক টিং দিয়ে কিছু, মানে আলটিমেটলি কিছু হয় না এখানে। এখানে কিছু হয় না, এখানে এটা ছাগলের রাম রাজত্ব চলতেছে এখানে ওই যে নেতাদের কাছে জিম্মি, আর নেতারা করে কি, যখন ধরেন হচ্ছে কোনো সমস্যা হইলো, আপনি কিছু একটা ইয়ে দেবেন, মানে ইয়ে দিয়ে দিবে, পরিবহন ধর্মঘট ডাক দিয়ে দিবে। আরে ভাই, পুলিশ দিয়ে পেদানি মেরে যদি স্টিম রোলার চালানো যায়, কারো বাপের ক্ষমতা আছে? এনায়েতুল্লাহর বাপের ক্ষমতা আছে, কিংবা বিএনপি নেতারা যারা এখন এই যে গণপরিবহন যেমন তেমন খুশি করে চালাচ্ছে ক্ষমতা আছে? আমি তো ধরেন হচ্ছে যে আজ থেকে প্রায় 7-8 বছর আগে থেকে গণপরিবহনে উঠি না। এটা জাহান্নামের একটা পরিবহন ছিল, জাহান্নাম। গণপরিবহনে যারা ওঠে তারা জানে এটা কতটা কষ্টের জায়গা। এটা মানে কোন ধরনের কুত্তা মার্কা পরিবহন আপনি কল্পনা করতে পারবেন না। এই কিন্তু আমরা দোষ দিচ্ছি ড্রাইভারদেরকে, অমুকদের গাঞ্জা খায় মাঞ্জা খায়। এটা করছে কে, করে রাখছে কে? আপনি যখন একটা কোম্পানির আন্ডারে বাসগুলো নামাবেন, তখন কোনো বাস কারোর সাথে কম্পিটিশন করবে? বেতন যখন নির্ধারণ করে দিবেন যে ড্রাইভার মাসে 20,000 টাকা বেতন পাবে, ঠিক আছে, তাহলে ওর কি টাকা পড়ছে কম্পিটিশন করার কোনো দরকার আছে? একদম নিরাপত্তার সঙ্গে আস্তে আস্তে আবার আপনি যে কোটি রিকশা নামাবেন না রাস্তায়, যদি না করেন এটা, তাহলে ওর কোনো টাকা পড়ছে? হ্যাঁ, আপনি তো সব বললাম কি যে আপনি হচ্ছে সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে দিয়ে বলবেন যে আমি একটা ভালো সুবিধা পেতে চাই। অসম্ভব। এটা বেহেশত হলেও আপনি পাবেন না, সম্ভব না। তবে এই তাহলে পিঙ্ক বাসটা আসলে আরো স্টাডি করে নামানো উচিত ছিল, বা যেমন হচ্ছে আর কি ওভারঅল দেখে যে আরো একটু স্টাডি করা দরকার ছিল। কেস স্টাডি গুলো কেন আগে ব্যর্থ হয়েছে, এখন এটা দীর্ঘমেয়াদী লক্ষ্য কি, এই যে এই বিষয়গুলো তো ভালো কিছু হচ্ছে না। এই যে একটা গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, ফ্লাইওভারে উঠতে পারতেছেন, এটা কেমন কথা? নষ্ট গাড়ি দিছো তুমি, ফ্লাইওভারে উঠতে পারবে না কেন গাড়ি? আমি তো এটাই বলছি, ধরেন হচ্ছে যে পুরুষরা না গাঁজা খেয়ে কোন রকম এই সমাজের পাগল সমাজে পাগল সেজে থেকে কোন রকম চালাচ্ছে,
নারীরা তো এটা পারবে না। নারীরা কি গান দেখাবে? আপনি কি বলছেন যে তাদেরকেও এইরকম যখন 2টা 3টা বেজে যাবে বা ইয়ে করবে তখন কি তারা গান গেয়ে জীবনটা চালাবে? সম্ভব এটা? মানে আপনি এমন একটা ব্যবস্থা তৈরি করছেন যে সেটাকে সুস্থ, আপনি বেঁচে থাকতে গেলে আপনাকে গাঁজা খেয়ে এই সমাজে টিকতে হবে। মানে এমন একটা অব্যবস্থাপনা তৈরি তাই করতেছে। তো, হ্যাঁ তাই তো। এটা কি হয়? আপনি সিঙ্গাপুরের বাস দেখলে আমাদের দেশের যে নাম্বার 1 যে মানে আন্তনগর যে বাসগুলো আছে তার থেকেও তো ভালো ওদের মানে লোকাল ট্রান্সপোর্ট। তাহলে এইরকম আপনি তো এই পৃথিবীতে এক্সাম্পল আছে। তারেক রহমান লন্ডনে থেকে আসছেন কত বছর? 16 বছর। তো উনি এসে 6 মাস চলে গেছে বা আরো চলে যাচ্ছে। কিন্তু রাতারাতি চেঞ্জ করা দরকার। রাতারাতি স্টেপ নিয়ে ঢাকা শহরকে ঠিক করা দরকার। না, টাকা থাকতে হবে তো খালি টাকা তো। দাদা আমি আপনাকে বলি যে আপনি মেগা প্রজেক্ট নিতে পারেন। এই যে হাজার হাজার কোটি টাকার অমুক তমুক প্রকল্প নিতে পারেন। ঢাকা শহরকে ঠিক করার জন্য আপনি ইয়ে লাগে। বিশ্বব্যাংক টাকা দেওয়ার জন্য মানে প্রাইভেট মালিকদের ভালো বাস আনার জন্য টাকা নিয়ে বসে আছে। নেয় না এরা টাকা। কেন? আমি থার্ড ক্লাস বাস চালাবো। আমি এত টাকা লোন নিয়ে কি জন্য আনবো? আমার তো এগুলি দিয়ে হচ্ছে ব্যবসা। যে বাসের ফিটনেস নাই সেই বাস দিয়ে যদি আমার মানে ব্যবসা হয়, লাভ হয়, টাকা হয়, তাহলে আমি কেন দামি বাস আনবো? তাহলে ফিটনেস বিহীন বাস, লক্কর জকর বাস ধরার জন্য রাস্তায় এআই ক্যামেরা লাগানোর কি দরকার টাকা খরচ করে? এটা তো খামাখা। খামাখা এগুলো হলো না, এই পাগলামি। লক্কর জকর বাস তো আইন ভাঙবেই ভাই। তাই না? ও ব্রেক ধরে এনে ওনে জায়গা ভাই, ও কি করবে? ও তো ব্রেকও খালি না। ও বাস তো চলেই না। ও বাস তো চলেই না। তাই না? ও বাস তো মানে আপনার পিঁপড়ার মতো কোন রকম এরকম আস্তে আস্তে এটা চলা বলে না। আসলে আমগো এই ঢাকারে ঠিক না কইরা কোনো কাবজাব কোনো কিছু করি আসলে লাভ নাই, তাই না? কোনো কাবজাব করে লাভ নেই। তারেক রহমান একটা ভালো কাজ করেছেন যে তিনি ঢাকা শহরে উনি অন্তত সচিবালয় থেকে গুলশান পর্যন্ত ওনার বাড়ি পর্যন্ত উনি নিজেই যাতায়াত না, করেন। উনি মাঝে মধ্যে বের হচ্ছেন, দিনে রাতে বের হচ্ছেন। কিন্তু কোন দিনে বের হন? হয়তো ছুটির দিনে? ছুটির দিনে বের হয়ে কোনো লাভ আছে? এছাড়া তো আর কিছু ঢাকা করার শহরকে নাই। উনি বুঝতে পারবেন? এছাড়া উনার নিরাপত্তা প্রটোকলের বিষয় আছে। আচ্ছা অনেক কিছু ফ্যাক্টর তো এখানে উনি জড়িত, খালি তাই না? একটা রাস্তাই ব্যবহার করে। উনি কি সচিবালয় থেকে মানে ওই কারণ বাজার হয়ে আপনার হচ্ছে আ মহাখালী দিয়ে আপনার হচ্ছে ইয়ে পর্যন্ত বনানী দিয়ে গুলশানে একটা রাস্তা ইউজ করে। আর কোন রাস্তায় কি খবর? মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যে রাস্তায় প্রধানমন্ত্রী ইউজ করে নিশ্চয়ই এই রাস্তা অলওয়েজ ফিটফাট রাখবে। তো এই যে আমরা দেখছি না এর যে এক সাইড হ্যাঁ প্রধানমন্ত্রী যাবে এক সাইড মানে লাল করে একদম দিছে। লাল লাল করে কালার করে একদম জকজকা বানাই দিতে, আরেকটা ফকিন্নির মতো পড়ে রইছে। তাই কি না? অদ্ভুত মানসিকতা আমাদের। হ্যাঁ। মানে এটা কি কম আসলে। তারেক রহমানকে যদি থাবড়ানো উচিত এদেরকে। তারেক রহমানকে যদি ৫ মিনিট মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বা ৩ রাস্তার মোড়ে দাঁড় উনি করে পাগল হয়ে যাবে। পাগল মানে কি মানে কেউ বলে ছেড়ে দেব আমি লন্ডন চলে যাব। আমি ভাগি, আমার প্রধানমন্ত্রী তো দরকার নাই, আমার হ্যাঁ। লন্ডন দিয়ে আয়। তাহলে এই মোহাম্মদপুর যদি তারেক রহমান ১ ঘন্টা রাখতে পারো, উনি কই আমি বাংলাদেশ ছেড়ে দিব। হ্যাঁ এইটা নাকি ভাই? এটা তো মোহাম্মদপুরের কথা বললাম। আপনি গোটা মানে শহরের এই চিত্র। আপনি মান্ডা, বাড্ডা, অমুক তমুক জায়গায় নামানো যায় তার পালাবে। কিন্তু এইভাবেই শহরটা চলছে। কিন্তু তারপরেও তো ঠিক করতে হবে তো ঠিক আসলে। করতে হবে। দাদা বুয়েটের বারবার বুয়েটের বিষয় করে দিছে। একটা ট্রান্সপোর্ট কোম্পানির আওতায় সরকারেরও তো প্ল্যান আছে ৬টা কোম্পানির আওতায় নেওয়া হবে। কই সেগুলো? সেগুলো তো করতে হবে। রাজনৈতিক নেতাদের আপনি তারেক রহমান, আপনি যদি কোন নেতার কলিজায় হাত দেন, ওর বাপের কলিজা ক্ষমতায় আছে যে ও দাঁড়িয়ে বলবে যে আমি এটা করব না। প্রশ্নই আসে, সুযোগই নাই। হ্যাঁ? তো তারেক রহমান করছে এগুলা? উনি করছেন? নিশ্চয়ই করবে। আমরা আশাবাদী। তবে পিং বাসের বিষয়টায় আমি আসলে হতাশ। আমি সত্যিই হতাশ। এই লক্কর-চক্কর বাসগুলো এই সার্ভিসে দেওয়া উচিত হয়নি। অন্তত ভালো বাস দেওয়া উচিত ছিল। এবং ওভাবে চালকদের আরো প্রয়োজনে আরো ট্রেন্ড আপ করে, আরো প্রশিক্ষিত করে তারপর নামানো উচিত ছিল। এগুলোই যে ওভারঅল দেখে আমার যা মনে হচ্ছে আরকি। আপনি কি মনে করেন? এগুলো যে দিছে তো এটাই তো ওদের কপাল। নারীদের এটাই কপাল। আমার দেশের সরকাররা তো এইভাবেই ভাবে। যে আমরা ওটাই দিছি ওটাই তো ওদের বিশাল কপাল। তাই না? না এইটা বাবু, পাশাপাশি আমরা পিং বাস নিয়ে তো বয়ান দিলামই। কালকে তো নির্বাচন না, কালকে তো রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছর পর দেশে ফিরে আসে। যদিও বা এটা একটা লোক দেখানো। কারণ সবাই জানে কারণ মির্জা ফখরুল হ্যাঁ। প্রেসিডেন্ট হচ্ছে। কারণ হ্যাঁ, মির্জা ফখরুল প্রেসিডেন্ট হচ্ছেন কারণ আমাদের সংবিধানটা এইভাবে রচিত। দলের কোন নেতা ফখরুলের বিরুদ্ধে তো ভোট দেওয়ার তাহলে তো তার দিলে তো তার হ্যাঁ থাকবে এমপি তো থাকবে না। একদম। কোন বাপের ছেলে নাই যার অন্তত এইটা সাহস তবে আছে। এই লটা চেঞ্জ করা খুব উচিত ছিল। এই ল তো এটা চেঞ্জ করবে তারা বলছে যে চেঞ্জ করবে। তারা গণভোট মানলো না, বিএনপি তো মানলো না, তাই না? তা মানলো না। আমি তো এটা তো অন্তত মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও শেখ হাসিনার আমলে বারবার বলতেন যে মানুষের চেয়ে সংবিধান বড় নাকি। তিনি বলতেন, কান্নাকাটি করে বলছেন। আমি বিএনপি বিট করতে দেখেছি। সো সেই ফখরুল সাহেব বললেন যে মানে ইয়ে করার পরে সংবিধানের উপর সবকিছু করতে হবে। সংবিধান থেকেই সবকিছু করতে হবে।
সংবিধান এখন আর চেঞ্জ করা যাবে না। ব্যাপারটা মানে তারা বলতেছে মুখে করবে তারা, কিন্তু আসলে বাস্তবিক অর্থে গণভোটের থেকে বড় রায় পৃথিবীতে আর কিছু না। আলামত দেখা যাচ্ছে না। গণভোটের চেয়ে সংবিধান কখনো বড় না। জনগণের সংবিধান তো জনগণের জন্য, তাই না? না, এখানে গণভোট নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আছে বাবু। সেটা হচ্ছে যে গণভোটে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলোতে হা না দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। হা না দেয়া ছাড়া বিকল্প নাই। আপনি বিএনপি মানছেন কেন? আপনি তো মেনে নিয়ে এটা ভালো প্রশ্ন। যেমন বিএনপি গতকাল কি তো নজরুল ইসলাম খান বললেন যে জামায়াতের সঙ্গে পরামর্শ করে গণভোটের প্রশ্নমালা বা গণভোটের ইয়েগুলো করা হয়েছে, বিএনপি জানতোই না। এই কথাটা উনি এইগুলো প্রেস ব্রিফিং এ বলছে, প্রেস ব্রিফিং বলছে এবং আমরা সবাই নিউজ করছে এটা। নজরুল ইসলাম খানের মতো একজন শ্রমিক নেতা, জনগণের নেতা, উনি একজন শ্রমিক নেতা, খুবই নির্মোহ মানুষ। নিশ্চয়ই নিশ্চয়ই সেই রকম লোক জীবনের শেষ পর্যায়ে এসে এ ধরনের, আমরা জানি না, যদিও বা আমরা জানি না, দাবি করেছেন, মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। এবং উনি বলছেন যে জামাত মানে ওনারা যেভাবে বলে মনে হচ্ছে জামাত ক্ষমতা ছিল ইউনূস আমলে, তাই না? না, এরকমই ছিল বাবু। এটা 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 আমি যদি নির্মোহ ভাবে বলি একজন নাগরিক হিসেবে, ইউনূসের আমলে সবচেয়ে শক্তিধর কে ছিল? জামাত ছিল। কিভাবে আপনি এবং জামায়াত বিএনপি ছিল না? জামাত ছিল কিন্তু বিএনপি এর চেয়ে বেশি ক্ষমতা এর আগে বহুবার উপভোগ করে আসছে। সো জামায়াত জীবনের প্রথম এত বড় ক্ষমতা পাইছে, এটা নির্মোহ ভাবে বলা যায়। ডক্টর ইউনূস, হ্যাঁ সেটা হইছে, কিন্তু ডক্টর ইউনূস নিজে লন্ডনে গিয়ে মানে তারেক রহমানের সাথে দেখা করেছেন। ডক্টর ইউনূস মানে আমি জানি না এর থেকে বড় ডক্টর, আমরা এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। ডক্টর ইউনূস কেন তারেক রহমানের সঙ্গে নিজে গিয়ে লন্ডনে কথা বললো আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, এটা নিয়ে আমরা আরেকদিন একটা ব্যাপক আড্ডা দেওয়া যাবে। আপনি দেখেন ডক্টর ইউনূস আমলে মনের কথাগুলো বলার সুযোগ হবে, কেন আমরা ধারণা যা করতেছি তাই বলবো আমরা। ডক্টর ইউনূস আমলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অমুক তমুক কাজগুলো কারা করেছে? কারা করেছে আপনি আমাকে বলেন তো। এখন তৃণমূলে যারা শক্তিশালী তারাই করছে। তারা করছে কিনা? তাহলে এনজয় করলো কে? না, তারা করছে। হাসিনার পলায়নের পর সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে? অবশ্যই বিএনপি। তাহলে কিন্তু জামায়াত বিএনপির চেয়ে কোনো অংশে কম হয় নাই, বরং বলা যায় যে অবশ্যই বিএনপির পাশাপাশি আমার বলা উচিত ছিল অবশ্যই বিএনপি এবং জামায়াত এবং কি বলে এনসিপি তো বটেই। আর এখন তো কে না জানে যে এনসিপি আর জামায়াতে, এখন এনসিপি মানেই জামায়াত, এটা কে না জানে। আপনি একটা জনগণের রায়কে আপনি একটা দলের উপর চাপিয়ে দিয়ে, জনগণের রায়ের থেকে পৃথিবীতে আর কোনো বড় রায় নাই। ঠিক আছে, কিন্তু গণভোটের যে প্রশ্নমালা, এই প্রশ্নমালা তখন তারা বললো না। হ্যাঁ, এটা একটা তখন তারা বলেনি তো, কারণ তখন মাথায় ছিল এনিহাও নির্বাচন। আরে গণভোট হোক ভাই, নির্বাচন আগে দে, ক্ষমতা আসি, পরে কি করবো না করবো দেখুন। সহজ বাংলা, এটা আমি যা বুঝি তাই বললাম। গণরায়ের থেকে আমি নিজেই এই যে গণভোটের পদ্ধতিটা নিয়ে ব্যাপক আমার দ্বিমত আছে, কিন্তু এখানে যখন এটা হয়ে গেছে কি হানা দিয়ে আমার উপায় কি? আমার তো হাই দিতে হবে। আমার কথা হলো, হ্যাঁ এইটা নিয়ে আমার নিজেরও প্রশ্ন আছে, কিন্তু যখন এটা করে ফেলছেন আপনি, তখন এটাই ফাইনাল। ঠিক আছে, আপনি যখন করেই ফেলছেন, আপনি সবাই মেনে নিচ্ছেন তো, এটা তাহলে আপনি মেনে নিচ্ছেন না, আপনি বলছেন যে গণভোটের থেকে সংবিধান এখন বড় হয়ে গেছে। না, তখন এইভাবে আমিও চাই, তখন আমি এইভাবে মানছি। আচ্ছা যাই হোক, গণভোট যাই হোক, আমিও চাই হোক, নির্বাচন ডাকে দিক। হ্যাঁ আমিও চাই, এটাই চাই। ডক্টর আর যেন কোনোভাবে বাংলাদেশের সংবিধান চেঞ্জ না করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষ থেকে তিনি পুতুল হয়ে যাচ্ছেন না। বাংলাদেশের রাষ্ট্রপতি তো কাইন্ডস অফ পুতুল, তাই না? মির্জা ফখরুল এতদিন মানুষ ছিলেন, পুতুল হয়ে যাচ্ছেন। তাই সংবিধান যেন কোনোভাবে চেঞ্জ না করা হয়। উনি কিভাবে পুতুল জীবনটা কিভাবে এনজয় করে সংবিধান না চেঞ্জ করে, আমরাও এটা দেখতে চাই। ঠিক আছে, কিন্তু এখানে মানে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কথাবার্তা চলছে সেটা হচ্ছে এরকম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি মানে বঙ্গভবনে নিয়ে যাওয়া হচ্ছে এই জন্যই যেন যদি সংবিধান মানে চেঞ্জ করে বিএনপি, বা যদি চেঞ্জ করা হয় বা হয়তো করবে, তাহলে প্রেসিডেন্টকে কিছু পাওয়ার দেওয়া হবে। এই পাওয়ার গুলো যেন মিস ইউজ করার সুযোগ না পায় অন্যকে, এই জন্য মির্জা ফখরুলকেই প্রেসিডেন্সিয়াল জায়গায় দেওয়া হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে। না কেন চেঞ্জ করা হবে? ওনারা তো মানে সংবিধান চেঞ্জের পক্ষে না। না, ওনারা কিন্তু একবারও বলেন নাই, বিএনপি কিন্তু একবারও বলে নাই বর্তমান সরকার যে আমরা সংবিধান চেঞ্জ করব না। এটা না, তারা তাদের মতো করবে, এটা তো হবে না। তারা তাদের মতো, জনগণ কিন্তু তাদেরকে এই ম্যান্ডেট দেয় নাই। তাদেরকে জনগণ যেটার উপর ম্যান্ডেট দিয়েছে, গণভোটে স্পষ্ট করে বলা আছে যে গণভোটটা কেন হয়েছে? সংবিধান সংস্কারের জন্য হয়েছে। জনগণ স্পষ্টীকরণ করেছে যে গণভোটের মাধ্যমে যে ধারাগুলো আছে সেগুলোই সংশোধন হইতে হবে। আমি আমার মতো করে সংশোধন করবো, এই কন্ডিশন শেখ হাসিনা তো তার মতো করে করেছিল। এই ম্যান্ডেট কি মানে আপনি সরকারে বসলেই যে
আমাদের দেশের সরকারগুলো যেটা সবচেয়ে বড় ভুল করে, যে আমি সরকারের, জনগণ আমাকে রায় দিয়ে ক্ষমতায় বসিয়েছে মানে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। আমি যা করবো এটাই জনগণের কথা। কখনো না, কখনো না। আপনাকে জনগণ যা ইচ্ছে তাই করার অধিকার দেয়নি কখনো, কখনোই না। শেখ হাসিনা ইচ্ছা মতো বলে দিয়েছে সংবিধান চেঞ্জ, মানে আদালতের ঘাড়ে বন্দুক রেখে খায়রুল হকের মতো, মানে কি বলে, পেটোয়া দিয়ে চেঞ্জ করে নিয়ে নিয়েছে। নিয়ে কি হয়েছে, দেশটার রেজাল্টটা কি হয়েছে? আলটিমেটলি কিছু হয়েছে? হয়নি। আপনি দেখেন আমাদের দেশের প্রধান এবং প্রধানতম সংকট কি জানেন? রাজনৈতিক নেতৃত্বের সংকট। নেতা নাই আমাদের। নেতা না থাকার প্রধানতম কারণ হলো আমাদের সংবিধান লক করে দিছে। সংবিধানে এমন ভাবে লক করা পদ পদবি, যদি এটা হয় যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপিতে নেতা বেরোতে বাধ্য, আওয়ামী লীগের নেতা বেরোতে বাধ্য। একটা জাতির এর থেকে আর বড় অন্ধকার বিপর্যয় আর কিছু হতে পারে না। আমরা অনেকেই মন থেকে এটা চাচ্ছিলাম, সবাই চায় নাকি? তাহলে গণভোটে কি খারাপ কিছু? খুব ভালো কিছু আছে আমি মনে করি না। যে বাংলাদেশে গণভোটে যে এটা দিয়ে রাতারাতি যে রাষ্ট্র পাল্টে যাবে, তাও আমি মনে করি না। এর থেকে আরো ভালো গণভোট আয়োজন করা যায়। তবে গণভোটে এমন কিছু জিনিস ছিল, বেশ বেশ বেসিক্যালি গণভোটে না, কি বলে, জুলাই সনদে বা আমরা ওভারঅল যদি ওভাবে বলি, কিছু বিষয় ছিল খুবই বিতর্কিত, যেগুলো নিয়ে মানুষের খুব অবজেকশন ছিল। এইগুলো, এটা নিয়ে আমরা আরেকদিন আমরা হয়তো কথা বলতে পারি, কিন্তু আজকে আমরা রাষ্ট্রপতিতে থাকি। আমরা মহামান্য রাষ্ট্রপতি তো আমরা, আপনি এই সংবিধানের রাষ্ট্রপতিকে আমরা একটু অভিনন্দন জানাই। অভিনন্দন তিনি পেতেই পারেন। তিনি একজন সজ্জন ব্যক্তি, খুবই একজন শিক্ষক মানুষ। হ্যাঁ, আমাদের সবার শ্রদ্ধেয় স্যার। তো নিঃসন্দেহে তাকে আমরা ওয়েলকাম করব। বাট মির্জা ফখরুল, আপনি এইরকম সংবিধানের আওতায় আমি চাই আপনি একজন প্রেসিডেন্ট থাকেন, একজন পুতুল জীবন যাপন করেন। তখন আপনি বুঝবেন যে রাষ্ট্রটার পেইন কোন জায়গায়। আচ্ছা, আমরা শেষ করি। আমরা কালকে নির্বাচনটা দেখি এবং মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম অভিবাদন জানাই আমাদের এই আড্ডার পক্ষ থেকে। শেষ করি। আল্লাহ হাফেজ বাবু, যাই। হ্যাঁ, নিঃসন্দেহে।